প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ আমরা অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় সম্ভাবনা। সম্ভাবনা সম্পর্কে আমরা বিস্তারিত ব্যাখ্যা এখানে উপস্থাপন করব, সংজ্ঞা এবং কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব এখানে। তো সম্ভাবনার শুরুতে আমাকে সম্ভাবনাটা কি আসলে? সম্ভাবনাটা এমন একটা জিনিস, অর্থাৎ সম্ভাবনা অর্থাৎ অনুকূল ঘটনা ডিভাইডেড মোট ঘটনা। সম্ভাবনা হচ্ছে অনুকূল ঘটনা ডিভাইডেড মোট ঘটনা। এখন অনুকূল ঘটনাটা কি আমি একটু ব্যাখ্যা করি। অনুকূল হচ্ছে একটা কয়েন টস করা হলো, জাস্ট একটা কয়েন টস করলে আমার কি আসতে পারে? হেড আসতে পারে অথবা টেল আসতে পারে, হেড অথবা টেল। এখন আমার চাওয়াটা কি? আমার চাওয়াটা হেড আসুক, তাহলে আমি লিখবো হেড আসার সম্ভাবনা, প্রবাবিলিটি। এটাকে প্রবাবিলিটি বলা হয়, পিতে প্রবাবিলিটি। আর আমি কি চাচ্ছি? সম্ভাবনা, এইচ এর সম্ভাবনা। তাহলে এইচ একটা ঘটনা, একটা ঘটনা, তো দুইটা ঘটনা মোট। তাহলে আমার মোট ঘটনা বলছে, ঘটনা ঘটছে কয়টা? একটা কয়েন টস করলে ঘটনা ঘটে কয়টা? দুইটা ঘটনা, একটা এইচ আর একটা টেল, অর্থাৎ দুইটা ঘটনা পেয়েছে। মোট ঘটনা হচ্ছে দুইটা। আর অনুকূল ঘটনা কি? অনুকূল ঘটনা হচ্ছে একটা, অর্থাৎ আমি হেড চাচ্ছি, তাহলে দুইটা ঘটনা, একটা ঘটনা। তো এইচ হওয়ার সম্ভাবনা অর্থাৎ হেড আসার সম্ভাবনা কত? 1/2। এটা হচ্ছে সম্ভাবনা। তো আমি আরো একটু বলতে পারি, একটা কয়েন না, একটা তোমার যদি লুডুর ছক্কা যদি আমরা টস করি, সেই লুডুর ছক্কায় কি কি থাকে? 1 কি পিঠ থাকে? 1 2 3 4 5 6 এগুলো থাকে, মোটামুটি এগুলো থাকে। এখন তুমি যদি চাও হেড আসার সম্ভাবনা, 1 আসার সম্ভাবনা কত? তুমি চাচ্ছ যে 1 আসার সম্ভাবনা কত? এখন তোমার এটা হচ্ছে অনুকূল ঘটনা, তুমি যেটা চাচ্ছ সেটা হচ্ছে অনুকূল ঘটনা। তো অনুকূল ঘটনা কি? 1, মানে একটা অনুকূল ঘটনা, অনলি 1। আর মোট ঘটনা কয়টা? এখানে মোট 6টা ঘটনা ঘটছে, তো 6। এটাই হচ্ছে আমাদের সম্ভাবনা। তা আমরা আরো বিস্তারিত ব্যাখ্যা দেবো। তা ব্যাখ্যা দেওয়ার আগে আমাকে অবশ্যই জানতে হবে ঘটনা কি, তারপরে পরীক্ষণ কি, এগুলো আমাকে জানতে হবে। তো আমি শুরু করছি আজকে আমাদের সম্ভাবনা নিয়ে। তো সম্ভাবনার শুরুতে আমি বলবো পরীক্ষণ, যে জিনিসটাকে আমি পরীক্ষা করব। পরীক্ষণ কি? কি পরীক্ষা করবা তুমি? পরীক্ষায় দেই আমি কি পরীক্ষা করব? একটা কয়েন আমি কি পরীক্ষা করব? সেই কয়েনটাকে আমি টস করব, কয়েনটাকে টস করে জাস্ট পরীক্ষা করব যে সেটা হেড আসে কি টেল আসে, এটা আমি দেখতে চাই। যে আমি বলি যে আমি হেড পাচ্ছি বা কি আসতে পারে, আমি একটা পরীক্ষা, জাস্ট একটা কয়েন টস করা হলো, সেটা কয়েনটা কি হতে পারে সেটা আমার পরবর্তী বিষয়। তাহলে একটা কয়েন টস করলাম, কয়েনকে পরীক্ষা করলাম, একটা কয়েনকে পরীক্ষা করব। অথবা একটা লুডুর গুটি পরীক্ষা করতে পারি, অথবা দুইটা কয়েন একসাথে আমরা পরীক্ষা করতে পারি। আরো অনেক কিছু আছে আমাদের পরীক্ষা। 1 নম্বর পরীক্ষা মানে একটা কয়েনকে টস করব, অর্থাৎ কয়টা কয়েন? সেটা একটি কয়েনকে টস করলাম। অথবা দুইটি কয়েনকে পরীক্ষা করতে পারি, অথবা একটি ছক্কা পরীক্ষা করতে পারি, অর্থাৎ একটা ছক্কা ড্র করলাম বা টস করলাম, সেখানে কি আসতে পারে? 1 অথবা 2 অথবা 3 অথবা 4 এগুলো আসতে পারে। অথবা দুইটি ছক্কা একত্রে পরীক্ষা করতে পারি। তারপরে একটি ছক্কা ও একটি মুদ্রা
একটি মুদ্রা টস করতে পারি, একটি মুদ্রা পরীক্ষা করতে পারি। এইভাবে অনেক কিছু আমরা পরীক্ষা করতে পারি, সেটা আস্তে আস্তে আমরা আসবো। এগুলো মোটামুটি আমরা সচরাচর এগুলো আমরা পাই, এগুলো আমরা পরীক্ষা করব। তো যাই হোক, আমি এই পরীক্ষার একটা কয়েন আমি টস করলাম, একটা কয়েন টস করলাম। টস করা মানে একটা কয়েনকে ট্রায়াল করছি। একটা পরীক্ষা করা মানে একটা কয়েনকে ট্রায়াল করা, অর্থাৎ TRIAL, এটি ট্রায়াল করা। কোনো কাজ করা হচ্ছে ট্রায়াল করা। সে কি কাজ করতে চাচ্ছে? একটা কয়েনকে ট্রায়াল করতে চাচ্ছে, কোনো কাজ করা হচ্ছে ট্রায়াল, অর্থাৎ কোনো কাজই ট্রায়াল। কোনো কাজ হচ্ছে ট্রায়াল। তো সেই কি ট্রায়াল করব? একটা কয়েনকে ট্রায়াল করব। কি করব? একটা কয়েন। তাহলে একটা কয়েনকে ট্রায়াল করলে কি হয় দেখি। একটা কয়েনকে আমি ট্রায়াল করলাম, এই কয়েনকে ট্রায়াল করলে কি হলো? হেড আসলো আর একটা টেল আসলো, তাই তো? হেড এবং টেল। তো এই হেড আর টেল নিয়ে যে একটা সেট গঠিত হবে সেটাকে বলবো আমরা নমুনা ক্ষেত্র। তাহলে এবার পেলাম নমুনা ক্ষেত্র। কি নমুনা ক্ষেত্র পেলাম? একটা কয়েন টস করার নমুনা ক্ষেত্র। তাহলে শুধুমাত্র একটা কয়েন টস করলাম, আমি দুইটা কয়েন টস করতে পারি। যেমন একটা কয়েন টস করলাম, হেড টেল আসলো। আমি দুইটা কয়েন পরপর টস করব। একটা কয়েন টস করলে হেড আর টেল আসলো। আমি আর একটা কয়েন টস করলে আমার কি আসতে পারে? হেড টেল আসতে পারে। এই যে হেড টেল আসতে পারে এইভাবে। অর্থাৎ একটা কয়েন টস করলে আমার নমুনা ক্ষেত্র আসে কি? হেড টেল। দুইটা কয়েন যদি টস করি, তাহলে কি আসে দেখো? হেড টেল, টেল হেড, টেল টেল। এই যে এগুলো সব নমুনা ক্ষেত্র। আমি যদি বলি যে না, একটা কয়েন এবং একটা সকেট ট্রায়াল করব, তাহলে সেক্ষেত্রে আমার যে নমুনা ক্ষেত্র আসবে আমি ঠিক এইভাবে সেট আকারে লিখবো। আচ্ছা, সেটা আমরা পরে আসবো। তো এখানে একটা নমুনা ক্ষেত্রকে একটা কয়েন টস করলো বা দুইটা কয়েন টস করা হলো, আমার যে নমুনা ক্ষেত্র পেলাম, এই নমুনা ক্ষেত্রের এই যে এটার ক্ষেত্রে এটাকে একটা নমুনা বিন্দু বলা হয়। কি বলা হয়? একটা নমুনা বিন্দু। তাহলে একটা নমুনা বিন্দু পেলাম, অর্থাৎ একটি নমুনা ক্ষেত্রে প্রত্যেকটি উপাদান একটা নমুনা বিন্দু। আমি এক্ষেত্রে এই নমুনা বিন্দু, এটা নমুনা বিন্দু, এগুলো সব একটা নমুনা বিন্দু। আচ্ছা, নমুনা বিন্দু পেলাম। এখন নমুনা বিন্দু থেকে আমি যদি বলি দৈব পরীক্ষাটি কি। এখন এরপরে আমি দৈব পরীক্ষা নিয়ে আলোচনা করি। দৈব পরীক্ষা। আচ্ছা, তার আগে আমি ঘটনা নিয়ে আলোচনা করি। ঘটনা কি? ঘটনা নিয়ে আলোচনা করলাম। আচ্ছা, ঘটনাটা কি? ঘটনা হচ্ছে একটা নির্দিষ্ট শর্তে নমুনা ক্ষেত্রের ভিতর থেকে একটা নির্দিষ্ট শর্তে এক বা একাধিক উপাদানী ঘটনা হতে পারে। যেমন এখানে এই নমুনা ক্ষেত্রের জন্য এইচ একটা ঘটনা, টি একটা ঘটনা। আবার এই নমুনা এর ক্ষেত্রে এটা একটা ঘটনা, এটা একটা ঘটনা, এই দুটো মিলে একটা ঘটনা ঘটতে পারে। এখন ঘটনা আবার, অর্থাৎ প্রত্যেকটা উপাদানই একটা ঘটনা নির্দিষ্ট শর্ত সাপেক্ষে। তাহলে ঘটনা কি? একটা নির্দিষ্ট শর্ত সাপেক্ষে নমুনা ক্ষেত্রের উপাদানই একটি ঘটনা। একটা নির্দিষ্ট শর্ত সাপেক্ষে নমুনা ক্ষেত্রে এক বা একাধিক উপাদান হচ্ছে ঘটনা। যেমন ঘটনাকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সরল ঘটনা। এখন সরল ঘটনা কি? সরল ঘটনা হচ্ছে এই নমুনা ক্ষেত্রে আমি বলতে পারি এইচ একটা ঘটনা, টি একটা ঘটনা।
এটাকে আলাদা আলাদা একটা সরল ঘটনা বলে। একটা ঘটনা যেটা বলি আচ্ছা, এ একটা ঘটনা, আবার টি একটা ঘটনা। আবার এখানে এখানে আমি যদি বলতে পারি এইচ এইচ একটা ঘটনা, টি টি একটা ঘটনা, এটা আমরা সরল ঘটনা বলবো। কি বলবো? এটা সরল ঘটনা। কেন সরল? প্রত্যেকটা ভূতকে আলাদা আলাদা সরল ঘটনা হতে পারে। প্রত্যেকটা ভূতকে আলাদা আলাদাভাবে সরল ঘটনা হতে পারে। এখন যৌগিক ঘটনা কি? যৌগিক ঘটনা হচ্ছে একটা নির্দিষ্ট শর্তে দুই বা ততোধিক উপাদানই, নমুনা ক্ষেত্রের ভিতরেতে দুই বা ততোধিক উপাদানই হচ্ছে আমার যৌগিক ঘটনা। যেমন আমি যৌগিক ঘটনা এখানে বলি, যৌগিক ঘটনা যৌগিক ঘটনা কি? সে আমি এখানে বলছি একটা হেড পাওয়ার ঘটনা কি? একটা হেড পাওয়ার, এর ভিতর থেকে এই দুইটা পয়েন্ট টস করার পর যে নমুনা ক্ষেত্র পেলাম, তার থেকে আমি বলবো যে একটা হেড পাওয়ার, একটা হেড কোথায় কোথায় পাওয়া যায়? এইচ টি, আবার টিএইচ। তাহলে একটা হেড পাওয়ার ঘটনার সেট, এটা হচ্ছে যৌগিক ঘটনা। আবার যদি বলি যে ভিন্ন ভিন্ন মানে হেড অথবা টেল, আমার আচ্ছা দরকার নেই, আমি বলি যে অন্ততপক্ষে একটি হেড পাওয়ার ঘটনা, তাহলে অন্ততপক্ষে একটি হেড পাওয়ার ঘটনা কি কি? অন্ততপক্ষে একটি, এখানে একটা আছে, এখানে একটা আছে, একটা আছে, এখানে ডাবল আছে, তাহলে অন্ততপক্ষে একটি, দুটো হলে সমস্যা নেই। তাহলে অন্ততপক্ষে একটি হেড পাওয়ার ঘটনা, অন্ততপক্ষে একটি হেড পাওয়ার ঘটনা, সেটা কি? সেটটা কেমন? এইচ এইচ, এইচ টি, টিএইচ। এইটা হচ্ছে অন্ততপক্ষে একটি হেড পাওয়ার ঘটনা, এটাকে আমরা যৌগিক ঘটনা বলতে পারি। আবার বলতে পারি অন্ততপক্ষে একটি টেল পাওয়ার ঘটনা, সেগুলো কি বলতে পারি? সেটা বলতে পারি আমরা যে টিটি, টিএইচ, এইচটি। দেখো একটা নির্দিষ্ট শর্তে, আমি বলছি যৌগিক ঘটনাটা কি বলছে? একটা নির্দিষ্ট শর্ত সাপেক্ষে নমুনা ক্ষেত্রের উপাদানগুলির সেট, সেটা এক বা একাধিক হতে পারে, দুই বা ততোধিক। যৌগিক ঘটনা যেহেতু দুই বা ততোধিক হতে হবে, তাহলে একটা নমুনা ক্ষেত্রের ভিতর হতে দুই বা ততোধিক ঘটনা সেট কে একটা যৌগিক ঘটনা বলবো, একটা নির্দিষ্ট শর্ত সাপেক্ষে। সেই নির্দিষ্ট শর্ত কি? অন্ততপক্ষে একটা হেড পাওয়ার ঘটনা, অথবা অন্ততপক্ষে একটি টেল পাওয়ার ঘটনা, অন্ততপক্ষে একটি টেল পাওয়ার ঘটনা, এটা। তাহলে এগুলো একটা যৌগিক ঘটনা। আচ্ছা, যৌগিক ঘটনা মানে ঘটনাটা কি? আসলে ঘটনা হচ্ছে একটা নির্দিষ্ট শর্ত সাপেক্ষে নমুনা ক্ষেত্রের উপাদানগুলির সমাহার, উপাদানগুলির একত্রে যে সেট পাওয়া যায়, সেটাই হচ্ছে আমরা ঘটনা বলবো, একটা নির্দিষ্ট শর্ত সাপেক্ষে। আচ্ছা, ভালো কথা। এরপরে আমরা আসব দৈব পরীক্ষণটা কি? দৈব পরীক্ষণ হচ্ছে যেটাকে র্যান্ডম এক্সপেরিমেন্ট বলি আমরা। দৈব পরীক্ষণটা হচ্ছে একটা পরীক্ষা করব আমরা, একটা পরীক্ষা। সে কি পরীক্ষা? একটা কয়েন টস করতে পারি, একটা লুডুর গুটি টস করতে পারি, অথবা দুইটা কয়েন একসাথে টস করতে পারি, অথবা একটি ছক্কা একটি মুদ্রা টস করতে পারি, অথবা দুইটা ছক্কা একত্রে নিক্ষেপ করে আমি তার নমুনা ক্ষেত্র তৈরি করতে পারি। তো এই যে নমুনা ক্ষেত্র যেগুলো আমি তৈরি করব, যে পরীক্ষাটা তৈরি করব, এখানে আমি কি কি হতে পারে আমি জানি, কি কি ঘটনা ঘটতে পারে আমি জানি। যেমন একটা কয়েন যদি টস করি,
তাহলে তাহলে সেটা যে হেড পাবো এবং টেল পাবো, এর এর ফলাফল সম্পর্কে আমার জানা আছে, যে টস করলে কি কি হতে পারে আমি জানি। যেমন একটি ছক্কা টস করলে, একটি ছক্কা যদি টস করো, সেক্ষেত্রে সেটা যে কি ঘটতে পারে, কি কি হতে পারে সেটা আমি জানি। যেমন 1 2 3 4 5, এদের যে কোনো একটা হবেই, একটা টস করলে যে কোনো একটা আমি পাবোই। এর ফলাফল জানি, কিন্তু কিন্তু আমাকে যদি বলা হয় একটা লুটোপুটি টস করো, অথবা একটা ছক্কা নিক্ষেপ মানে একটা কয়েন টস করো, ওই কয়েন টস করার পরে যে কি হবে, একটা কয়েন টস করলাম কি হবে সেটা আমি জানি না। একবার চেষ্টা করলে, যে আমি যে একবারটা ট্রায়াল করলাম, ট্রায়াল করার পরে যে কি ঘটনা ঘটবে, কি মানে কি পাবো আমি, সেটা আমি জানি না। এইরূপ ঘটনাকে আমরা দৈব পরীক্ষা বলি। অর্থাৎ না দেখে কিছু উত্তোলন করা, অথবা লুডুর গুটি আন্দাজে এরকম ছুঁড়ে মারা, বা কয়েন উপরের দিকে ছুঁড়ে মেরে দেখা যে আমি কি পেলাম। তো এইসব ঘটনাগুলোকে আমরা দৈব পরীক্ষা বলি। কি আমি কি বললাম, যে একটা কয়েন বা একটা পরীক্ষা আমি করলাম, করার পরে পরীক্ষার যে ফলাফল সম্পর্কে আমরা জানি, কিন্তু আমি ট্রায়াল করার পরে, ওই পরীক্ষাটা ট্রায়াল করার পরে যে কি হবে সেটা আমি জানি না। এরূপ ঘটনাকে আমরা দৈব পরীক্ষা বলবো। আচ্ছা, দৈব পরীক্ষার পরে আমি আলোচনা করব সমসম্ভব ঘটনা। সমসম্ভব ঘটনা আমি মনে হয় আগেই একটু টাচ দিয়েছি। সমসম্ভব ঘটনা, একটা কয়েন টস করার পরে দুইটা আমি ঘটনা পাই, একটা হেড পাই, একটা টেল পাই। তাহলে হেড পাওয়ার ঘটনা কত, হেড পাওয়ার সম্ভাবনা কত? 1/2। আচ্ছা, টেল পাওয়ার ঘটনা কত, টেল পাওয়ার সম্ভাবনা কত? 1/2। তাহলে এখানে হেড পাওয়ার সম্ভাবনা, টেল পাওয়ার সম্ভাবনা দুইটাই সমান, সেই জন্য এদেরকে আমরা সমসম্ভব ঘটনা আমরা বলবো। যেমন একটা তোমার লুডুর গুটি নিক্ষেপ করো, লুডুর গুটি নিক্ষেপ করলে 1 পাওয়ার সম্ভাবনা, যা একটা 2 পাওয়ার সম্ভাবনা সেম কন্টিনিউ, এই 6 পাওয়ার সম্ভাবনাও কত? সেম। এগুলোকে আমরা সমসম্ভব ঘটনা বলবো। আচ্ছা, এরপরে আমরা আসবো বর্জনশীল ঘটনা। আমরা আসবো বর্জনশীল ঘটনা, যেটাকে খুবই গুরুত্বপূর্ণ আমাদের বিষয়। বর্জনশীল ঘটনাটা কি? বর্জনশীল ঘটনা, বর্জনশীল ঘটনা, বর্জনশীল ঘটনা কি? দুইটি ঘটনা, মানে একই পরীক্ষণ হতে হবে, একই পরীক্ষার ভিতরে দুইটা ঘটনা। তো এই দুইটা ঘটনার একটি ঘটলে আরেকটি ঘটবে না, একটি ঘটলে আরেকটি ঘটবে না। যেমন যেমন একটা একই পরীক্ষণ বলছি, কিন্তু একই পরীক্ষার ভিতরে একটা কয়েন টস করলাম, একটা কয়েন টস করলাম, তাহলে এই পরীক্ষার হেড পেলাম, টেল পেলাম, মানে টেল পেতে পারি, হেড পেতে পারি, টেল পেতে পারি। তা আমি যদি একবার টস করার পরে যদি আমি হেড পাই, হেড পাওয়ার সম্ভাবনা হাফ, তাহলে হেড যদি পাই, তাহলে টেল পাওয়ার সম্ভাবনা কি আছে? না, টেল পাওয়ার সম্ভাবনা নাই। তাহলে কি, একটা কয়েন টস করার পরে বা একটা পরীক্ষণ আমি বলছি, একটা পরীক্ষণ বা একটা পরীক্ষা করার পরে, কয়েন পরীক্ষা করার পরে আমি যদি হেড পাই, টেল পাওয়ার সুযোগ নাই, কারণ আমি তো টস তো আমাকে একবারই করতে দিবে, তাই না? তাহলে আমি হেড পেলে টেল পাবো না। একে আমরা বর্জনশীল ঘটনা বলবো। যেমন আমি একটা পরীক্ষা কি সেটা, আমি যদি দুইটি কয়েন টস করার নমুনা ক্ষেত্র, সেটা কি? এইচ টি, TH আর TT, এই যে। তার এখানে দুইটা ঘটনা আমি নেব, দুইটা ঘটনা কি, এটা একটা ঘটনা হতে পারে, এটা একটা ঘটনা হতে পারে। তো এ একটা ঘটনা আমি বললাম, সেই ঘটনা কি? এইচ, আর বি আর একটা ঘটনা বললাম, TT।
আমি কিন্তু একই পরীক্ষণের কথা বলছি। দুইটা কয়েন টস করার মানে দুইটা কয়েন মানে আমি দুইটা কয়েন টস করছি, একটা পরীক্ষণে দুইটা কয়েন টস করছি। দুইটা কয়েন টস করলে তার নমুনা ক্ষেত্রে এটা হলো। তার ভিতর থেকে আমার দুইটা ঘটনা চুজ করতে হবে। সেটা কি? একটা এইচএস আর একটা টিটি, এটা দুটো ঘটনা। তো আমি এরকম যদি দুইটা কয়েন টস করি, যদি আমার দুইটা কয়েনে যদি হেড হয়, দুইটা কয়েন বা অথবা একটা কয়েন দুইবার টস করলাম, তার নমুনা ক্ষেত্রে এটা। তা দুইটা কয়েন যদি আমি টস করি, তাহলে দুইটা কয়েন যদি হেড হেড হয়, যে দুইটা কয়েনই একবার এটাও হেড আসলো এটাও হেড আসলো, তাহলে কি টেল আমি পাবো? না, টেল আমি কখন পাবো না। তাহলে এ ঘটনা এ একটা ঘটনা, এ একটা ঘটনা, এই ঘটনা ঘটলে বি ঘটনা পাওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে এইরূপ দুইটি ঘটনাকে পরস্পর আমরা বর্জনশীল ঘটনা বলবো বা বিচ্ছিন্ন ঘটনা বলবো। আচ্ছা, এখন অবর্জনশীল ঘটনা। আর আরেকটা জিনিস বলি, দুইটি মানে এইরকম দুইটি ঘটনার ভিতরে কোনো কমন কিছু থাকবে না, সাধারণ উপাদান থাকবে না। এই ঘটনাকে আমরা বলবো ওই বর্জনশীল ঘটনা। যে কি বলবো? দুইটি ঘটনার ভিতরে কোনো কমন উপাদান থাকবে না, এইরূপ ঘটনাকে আমরা বর্জনশীল বা বিচ্ছিন্ন ঘটনা বলবো। এবার আসি আমরা অবিচ্ছিন্ন ঘটনা। অবিচ্ছিন্ন ঘটনা, তাহলে অবিচ্ছিন্ন ঘটনা কি? অবিচ্ছিন্ন বা অবর্জনশীল। অবর্জনশীল ঘটনা। তো অবর্জনশীল ঘটনা কি? দুইটি ঘটনা নেব, দুটি ঘটনা নেওয়ার পরে সেই দুটি ঘটনার ভিতর যদি কমন কিছু থাকে, কমন যে কি কমন আমি যদি এইরূপ একটি ঘটনা আমি যদি বলি এরকম, যে একটা ছক্কা টস করা হলো, একটা কয়েন টস করা হলো, সেটা কি পেলাম? সেটা পেলাম 1 2 3 4 5 6, একটা কয়েন টস করলাম। তা এখান থেকে আমি বলছি ঘটনাগুলো একই পরীক্ষণে হতে হবে, একই পরীক্ষণে। তাহলে এই পরীক্ষণের ঘটনাটা এমন হতে পারে, একটা ঘটনা আমি নেব 1 2 3, অর্থাৎ এই কি ঘটনা ঘটলো? এই ঘটনা এটা একটা যৌগিক ঘটনা। এই যৌগিক ঘটনা কি হলো? নির্দিষ্ট শর্ত সাপেক্ষে। আর কিসের নির্দিষ্ট শর্ত? ক্রমানুসারে ক্রমিক সংখ্যা নিলাম, তিনটি ক্রমিক সংখ্যার সেট, এটা একটা যৌগিক ঘটনা। আরেকটা যৌগিক ঘটনা আমি নেই, সেটা হচ্ছে কি, মনে করো 2 3 4, এরকম একটা যৌগিক ঘটনা নেওয়া হলো। তাহলে এই দুটো যৌগিক ঘটনা মানে ঘটনাই আমি উল্লেখ করছি যেটা যৌগিক ঘটনা। তাহলে এই দুটো যৌগিক ঘটনার ভিতরে দেখো কমন কিছু আছে, এই যে 2 কমন, 2 3 কমন, এই যে ঘটনাকে আমরা বলবো অবর্জনশীল ঘটনা। কারণ মানে এদের ভিতরে কমন আছে, এই 2 2 3 3 কমন, আর একটা কমন সেট, জাস্ট এ ইন্টারসেকশন বি এবং বোঝায় এটা, এবং কমন বোঝায় নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এখানে পাচ্ছি কত? এখানে কি পাচ্ছি? সেট আমরা বলি, সেট আকার বলি 2 3, এটা কমন পাচ্ছি এটা। তাহলে কমন সেট এটা। যদি এইরূপ দুইটি ঘটনা ভিতরে এইরূপ দুইটি ঘটনাকে আমরা অবর্জনশীল ঘটনা বলবো। যাদের ভিতরে কমন উপাদান থাকবে তাদেরকে আমরা অবর্জনশীল ঘটনা বলবো। আচ্ছা, এরপরে আমি আসবো স্বাধীন ঘটনা। স্বাধীন ঘটনা কি? আমি একটু মুছে নিই। স্বাধীন ঘটনা, স্বাধীন ঘটনা। তো স্বাধীন ঘটনা হচ্ছে এমন দুইটি, মানে একই পরীক্ষণ, কিন্তু পরীক্ষণটা একই হবে, একই পরীক্ষণ। আমি যেভাবে পরীক্ষণ নেই সেটা কি আমি আবার বলি, একটি কয়েন দুইবার টস করা যেতে পারে, আবার একটি কয়েন একটি ছক্কা টস করে একটা পরীক্ষণ, তারপরে দুইটা ছক্কা নিক্ষেপ করলাম, এটা একটা পরীক্ষণ। এইভাবে আমি একই পরীক্ষার ভিতরে দুইটি ঘটনা, দুই বা ততোধিক ঘটনা বলতে পারি, দুই বা ততোধিক ঘটনা, তাদের যদি একটি ঘটনা ঘটার পর ওই ঘটনাটি পূর্বের কোনো ঘটনা ঘটা বা না ঘটার উপর নির্ভর যদি না করে, তাদেরকে আমরা স্বাধীন ঘটনা বলবো। আমি বুঝতে পারছি কিনা জানি না, আমি বলছি আবার,
একটি ঘটনা ঘটার সম্ভাবনা যদি এরূপ হয় যে পূর্বের কোনো ঘটনা ঘটা বা না ঘটার উপরে নির্ভর না করে, তাহলে সেই ঘটনাকে আমরা বলবো স্বাধীন ঘটনা। এ ও বি দুইটি ঘটনা, তো এ ঘটনা আর বি ঘটনা, এ ঘটনা ঘটার পরে আমি দেখব যে এই ঘটনাটি বি ঘটনার উপর নির্ভর করে কিনা। অর্থাৎ অর্থাৎ যেমন আমি এক্সাম্পল দিলে হয়তো ক্লিয়ার হবে। এক এক প্যাকেট তাস, এক প্যাকেট এক প্যাকেট তাস, দুই প্যাকেট তাস, আমি দুইটা প্যাকেট নেই, দুই প্যাকেট তাস হতে তাস কয়টা থাকে? 52টা। 52টা তাস থাকে, সরি এক প্যাকেটে 52টা তাস থাকে। তো আমি এই দুই প্যাকেট তাস নেওয়া হলো, আমি কি করব, এখান থেকে একটা তাস আমি উঠাবো, মানে দৈবভাবেই উঠাবো, না দেখে উঠাবো। এখান থেকে একটা তাস উঠাবো, এখান থেকে একটা তাস উঠাবো। এই তাসটা যদি এখানে টিক্কা হয়, এই তাসটা টিক্কা হবে না বা এর উপরে নির্ভর করবে কি না, এর উপরে নির্ভর করবে না, কারণ এটা একটা র্যান্ডামলি এক্সপেরিমেন্ট। আমি দুটো ক্ষেত্র আলাদা, আমি এখানে একটা তাস আমি মনে করি রাজা উঠাচ্ছি, এখানে যে রাজা পাবো না সে কথা বলা যাবে না, সে কথা আমি বলতে পারি না, কারণ রাজা আসতেও পারে, কিন্তু কেউ কারোর উপরে নির্ভর করবে না। বা এখানে আমি রাজা পাচ্ছি, এখানে রাজা পাবো না, হতেই পারে, কিন্তু এটা স্বাধীন ঘটনা। অর্থাৎ এখান থেকে একটা তাস ওঠালে কি হবে, এখানে একটা তাস ওঠে, এর উপরে নির্ভর করবে না, কারণ দুইটা ক্ষেত্র আলাদা। কিন্তু যদি এমন হতো, এক প্যাকেট এই তাস, এই এক প্যাকেট তাস থেকে আমি একটা তাস উঠালাম, একটা একটা তাস উঠলাম, সে তাসটা যদি লাল তাস হয়, সেটা তাসটা যদি লাল হয়, এই তাসটা উঠালাম, সেটা যদি লাল হয়, আমি এই তাসটা যদি ওখানে না রাখি, এই তাসটা যদি ওখানে না রেখে আমি ফেলে দিলাম, ফেলে দিলে আমার থাকে কয়টা? আর থাকে 51টা থাকে। আমি এখন একটা তাস যদি উঠাই, সেটা যে লাল তাস যদি হয়, তা নির্ভর করবে অবশ্যই এই পূর্বের যে তাসটা ওঠাছে তার উপর নির্ভর করবে, তার উপরে সামান্য হলেও নির্ভর করবে। মানে একটার অধীনে আর একটা ঘটা, এরূপ ঘটনাকে আমরা অধীন ঘটনা বলবো। স্বাধীন ঘটনা বললাম, অধীন ঘটনা বললাম। তাহলে তাহলে আমরা স্বাধীন ঘটনা বলছি কি, এক প্যাকেট বা দুটো প্যাকেট তাস নিলাম, দুই প্যাকেট তাস হতে এখান থেকে একটা তাস উঠলাম, এখান থেকে একটা তাস উঠলাম, যেটাকে কেউ কার উপরে নির্ভর করে না, যে তাসটা এর মতো উঠাচ্ছে, এটা তাসটা এর মতো উঠাচ্ছে, তাহলে এরা পরস্পর স্বাধীন ঘটনা। আবার যদি এক প্যাকেট তাস থেকে আমি একটা তাস উঠালাম, উঠে আমি ফেলে দিলাম, দিয়ে আমি যদি আরেকটা তাস উঠাতে চাই, তাহলে আমার সেটা প্রথম তাসটি উঠানোর উপরে নির্ভর করবে কিছুটা না কিছুটা, তাহলে সেটাকে আমরা অধীন ঘটনা বলবো। সেটাকে আমরা অধীন ঘটনা বলা হয়। সেটাকে একটা তাস আমি আরো ক্লিয়ার করে যদি বলি, যেমন একটা স্টুডেন্ট সে সে কি করে, পড়ালেখা করে আর রেজাল্ট পায়, পড়ালেখা করলে সে রেজাল্ট পায়। তাহলে একটা স্টুডেন্ট কাজ, সে পড়ালেখা করার পরে সে কি রেজাল্ট পায়। তাহলে এই স্টুডেন্টের রেজাল্ট পেতে হলে তাকে কি করতে হবে? পড়ালেখা করতে হবে। তাহলে পড়ালেখার অধীনেই হচ্ছে রেজাল্টটা, অর্থাৎ রেজাল্ট পেতে হলে তাকে পড়ালেখা করতে হবে। তাহলে এইরূপ ঘটনাকে আমরা অধীন ঘটনা বলবো। অধীন কোনটা? এই রেজাল্ট হওয়াটা হচ্ছে অধীন। রেজাল্ট যদি ভালো হয়, পড়ালেখা নিশ্চয়ই ভালো করছে, রেজাল্ট ভালো করছে, পড়ালেখা যদি খারাপ করে, রেজাল্ট খারাপ করছে, তাহলে এই ঘটনাটাকে আমরা অধীন ঘটনা। কার অধীনে হচ্ছে? পড়ালেখা করার অধীনে, অর্থাৎ একটা স্টুডেন্টের পড়ালেখা করার অধীনে রেজাল্টটা হচ্ছে তার, সেই রেজাল্টটাই হচ্ছে তার অধীন ঘটনা। আচ্ছা, এরপরে আমি আলোচনা করব, হ্যাঁ, একটা জিনিস আমি বলি, স্বাধীন আর এই বর্জনশীল ঘটনা। স্বাধীন আর বর্জনশীল ঘটনা কখনো আমাদের গোলানো যাবে না। স্বাধীন বর্জনশীল ঘটনা এখানে স্টুডেন্টরা একটু মানে মিল করে ফেলে, একসাথে করে ফেলে। বর্জনশীল আর স্বাধীন ঘটনা।
স্বাধীন ঘটনা আর বর্জনশীল ঘটনা। স্বাধীন ঘটনাটা আসলে কি, বর্জনশীল ঘটনা কি, এটাও দুইটা ঘটনা নিয়ে আলোচনা করছে, এটাও দুইটা ঘটনা আলোচনা করা হচ্ছে। এটাও কিন্তু একই তোমার পরীক্ষণের সাপেক্ষে, এটাও একই পরীক্ষণের সাপেক্ষে, কিন্তু এখানে একটা বলা হচ্ছে দুইটা ঘটনার একটি ঘটলে আরেকটি ঘটবে না। এখানেও দুইটা ঘটনার একত্রে ঘটছে, দুইটা ঘটনা কিন্তু একত্রে ঘটছে। অর্থাৎ আমি কি বলা হচ্ছে, স্বাধীন ঘটনা দুইটা ঘটনা। এখানে কি বলেছিল, 2 প্যাকেট তাস নেওয়া হচ্ছে, 2 প্যাকেট তাস থেকে এখান থেকে একটা উঠাচ্ছে, এখান থেকে একটা উঠাচ্ছি। এই উঠানোর পরে যে ঘটনা ঘটছে সেটা কেউ কারোর উপর নির্ভর করে না। তাহলে এই দুটো ঘটনা একত্রে ঘটছে। আর এরা কিন্তু একত্রে ঘটছে না, এরা ঘটছে এটা অথবা এটা। এখান থেকে একটা হলে এটা হবে না, আবার এ বলছে এটা এবং এটা। এটা কিন্তু মাথায় রাখতে, স্বাধীন ঘটনার ক্ষেত্রে বর্জনশীল দুইটি ঘটনার ক্ষেত্রে একটা ঘটলে আরেকটি ঘটবে না, আর এখানে একটি এবং দুইটাই ঘটবে, দুইটাই একত্রে ঘটবে। এই ঘটনাকে আমরা স্বাধীন ঘটনা বলছি। আর বর্জনশীল ঘটনা বলছি যে একটি ঘটনা ঘটলে আরেকটি ঘটবে না, এই ঘটনাকে আমরা বর্জনশীল ঘটনা বলছি। তো স্বাধীন আর কোনো ঘটনা স্বাধীন হলে সে বর্জনশীল হয় না, বর্জনশীল হলে স্বাধীন হয় না, সেটা আমি পরে খুব চমৎকারভাবে দেখাবো। তো আমরা একটু পরে আসবো, সে বিষয়টা একটু পরে আসি। আচ্ছা, আর একটু বলি, তাহলে একটু মাথায় রাখো যে স্বাধীন এবং বর্জনশীল পরস্পর একেবারে আলাদা। যে বর্জনশীল ঘটনার ক্ষেত্রে দুইটা ঘটনা কম্পেয়ার করে, একটি ঘটলে আরেকটি ঘটবে না। আর স্বাধীন ঘটনার ক্ষেত্রে একটি দুইটি ঘটনার একত্রে ঘটবে, এটা এটা এবং এটা দুইটাই ঘটবে। এটা এখান থেকে একটা তাস আমি যদি একটা নিই, একটা তাস নিই, তাহলে স্বাধীনভাবে হচ্ছে দুটো ঘটনা একত্রে ঘটে, আর এটা কোনো একটি ঘটলে আরেকটি ঘটবে না, এটা মাথায় রাখো। তারপরে আমরা আরো আলোচনা করব, সেখানে ডিসকাস করা হবে। আচ্ছা, এবারে নিশ্চিত ঘটনা কি, যে ঘটনা হবেই, যেমন যেমন তুমি 1 প্যাকেট এখানে মনে করো কিছু মার্বেল আছে, কিছু বল আছে, সাদা বল আছে আর লাল বল আছে। আমি যদি এখানে একটা বল উঠাই, এখানে একটা বল উঠালে আমার চাওয়াটা কি, একটা বল উঠালে আমি বলছি এটা সাদা বা কালো যাই হোক না কেন আমার সমস্যা নাই, সাদাও হতে পারে কালো হতে পারে। তাহলে একটা বল ওটা সাদাও হতে পারে অথবা কালো হতে আমার কোনো আপত্তি নাই। তাহলে আমি যদি একটা সাদা বল উঠাই, তাহলে কি শুধু নিশ্চিত আমি সাদা পাচ্ছি, আমার চাওয়াটা কি, আমি সাদা পাচ্ছি। এরূপ ঘটনাকে আমরা নিশ্চিত ঘটনা বলি। আর অনিশ্চিত ঘটনা কি, সেটা কি অসম্ভব ঘটনা কি, আমি যদি এখানে একটা গ্রিন আর একটা বল থাকে, আমি যদি বলি, সরি গ্রিন দেওয়া হলো না এখানে, আমি যদি বলি এখান থেকে একটা গ্রিন বল পাওয়ার সম্ভাবনা কত, অসম্ভব, পসিবল। গ্রিন বল তো পাওয়া যাবে না, এখানে পাওয়া যাবে কিন্তু নাই তো গ্রিন বল। অর্থাৎ এইরূপ ঘটনাকে আমরা অসম্ভব ঘটনা বলবো, যেখানে আমার চাওয়াটা যেখানে পাবোই না, সেটা অসম্ভব ঘটনা। আমি এখন মশনে যেতে চাই, এই অবস্থা থাকে সম্ভব না, এটা আমার এটা আমার চাওয়াটা ঠিক না, যেটা অসম্ভব, এটা আমার পক্ষে সম্ভব নয়। তা এরকম ঘটনাকে আমরা অসম্ভব ঘটনা বলবো। আর আরেকটা কি অনিশ্চিত ঘটনা বললাম। এরপরে আমরা আসবো স্বাধীন ঘটনা হয়েছে। আচ্ছা, আমরা একটু দেখাই যে স্বাধীন ঘটনার, আচ্ছা পরে আসি, ওটা পরে আসি। আচ্ছা, আমরা এখন দেখাবো বর্জনশীল ঘটনার ক্ষেত্রে যোগের সূত্র। বর্জনশীল ঘটনার যোগের সূত্র। আচ্ছা, যোগের সূত্র কি, এই আমরা অনেক ছোটবেলায় শিখেছি যে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এটা আমরা শিখেছিলাম, সে 9-এ শিখেছিলাম বা 8-এও শিখেছি মনে হয়। তো এই যে সংখ্যা দুইটি এ এবং বি দুইটি ঘটনার
যে কোনো একটি ঘটায়, ইউনিয়ন মানে যে কোনো, আমরা ম্যাথমেটিক্স এখানে বলি এ অথবা বি যে কোনো একটি, এটা অথবা এটা, বা অ্যাটলিস্ট একটি বলি, অ্যাটলিস্ট একটি বা কমপক্ষে একটি, এটার মানে হচ্ছে কমপক্ষে একটি ঘটনার সংখ্যা। আর এখানে একটি ঘটনার সংখ্যা আর বি একটি ঘটনার সংখ্যা। এখানে এ ইন্টারসেকশন বি, এ এবং বি দুইটা ঘটনার একত্রে ঘটার সংখ্যা। আর এখানে এ অথবা বি যে কোনো একটি ঘটার সংখ্যা। তাহলে যে কোনো একটি ঘটার সংখ্যা পৃথক পৃথক ভাবে ঘটার সংখ্যার যোগফল থেকে কমন যেটা কমন ঘটনা একত্রে যেটা ঘটছে, দুইটা ঘটনাই ঘটছে, এইরূপ ঘটনার সংখ্যা বিয়োগফলটাকে, এটাকে আমরা এভাবে প্রকাশ করি। তো আমি এটা আমরা ছোটবেলায় শিখেছিলাম। তো এখন আমি আলোচনা করব যে বর্জনশীল ঘটনা কাকে বলে। দুইটি ঘটনার যে কোনো একটি ঘটলে আরেকটি ঘটবে না, এইরূপ ঘটনাদ্বয়কে আমরা এইরূপ ঘটনাদ্বয়কে কিন্তু আমরা বর্জনশীল ঘটনা বলছি। তাহলে আমি দুইটি বর্জনশীল ঘটনা এখানে নেব, এ ও বি দুইটি বর্জনশীল ঘটনা, বর্জনশীল ঘটনা। আচ্ছা, আর এই ঘটনা তো আসছে কোথা থেকে? আসছে একটা পরীক্ষণ থেকে। সেই পরীক্ষণের ঘটনার জগৎগুলো কি, নমুনা ক্ষেত্রটা কি, সেই নমুনা ক্ষেত্রকে আমরা নমুনা ক্ষেত্রটা বললাম এস, নমুনা ক্ষেত্র বললাম। অর্থাৎ এই ঘটনা দুটো একটা পরীক্ষণ থেকে আসছে, সেই পরীক্ষণের ঘটনার জগৎ কিন্তু এস। আমি আগেই এটা আলোচনা করেছিলাম যে সেই পরীক্ষণের ঘটনার জগৎ হচ্ছে এস, বা ঘটনার নমুনা ক্ষেত্র হচ্ছে এক্স। তো যেটা কিনা সবসময় এ বি অবশ্যই এস এর ভিতরে থাকবে। তো আমি বললাম আমার এই নমুনা ক্ষেত্র সংখ্যা কতগুলো, নমুনা ক্ষেত্রের উপাদানের সংখ্যা আমি ধরলাম, নমুনা ক্ষেত্রের উপাদানের সংখ্যা নাম্বার অফ এস। আর এই এ ঘটনার সংখ্যা নাম্বার অফ এ ধরলাম, বি ঘটনার সংখ্যা নাম্বার অফ বি ধরলাম, নাম্বার অফ বি। অর্থাৎ এ ঘটনায় এত সংখ্যক ঘটনা এখানে আছে, এই সেটে এত সংখ্যক ঘটনা আছে, বি সেটে এত সংখ্যক ঘটনা আছে, আবার মোট নমুনা ক্ষেত্র সেখানে এত সংখ্যক ঘটনা আছে, আমরা এটা বলছি। এখন আর এর ভিতরেই আমি বললাম যে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এটা নাই, এটা শূন্য। কারণ যেহেতু বর্জনশীল ঘটনা, এর ভিতরে কমন পয়েন্টটা থাকবে না, এই কমনটা থাকবেই না, কারণ তার ভিতরে কমন কিছু নাই। ওই যে একটি ঘটলে আরেকটি ঘটবে না, এদের ভিতরে কমন নাই। কমন কোথায় আছে? অবর্জনশীল ঘটনার ভিতরে কমন জিনিসটা আছে। আচ্ছা, তো আমরা জানি নাম্বার অফ, আচ্ছা এখানে একটু বলি, তাহলে এ ঘটনা ঘটার সম্ভাবনা, এটা যদি একটি অনুকূল ঘটনা হয়, আমি এ ঘটনাটা চাচ্ছি, তাহলে এ ঘটনা ঘটার সম্ভাবনা হচ্ছে নাম্বার অফ প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু নাম্বার অফ এ, এই অনুকূল ঘটনা, আর এই মোট ঘটনা, আমার এই নমুনা ক্ষেত্র হচ্ছে মোট ঘটনা। আবার বি ঘটনা ঘটার মানে সম্ভাবনা, সেটা কত? বিটা ঘটনা ঘটার সম্ভাবনা চাচ্ছি, তাহলে নিশ্চয়ই বিটা অনুকূল ঘটনা। তো অনুকূল ঘটনার সংখ্যা কত? অনুকূল ঘটনার সংখ্যা হচ্ছে নাম্বার অফ বি, আর মোট ঘটনা হচ্ছে নাম্বার অফ এস। আবার যদি এটা বলি, এটা এই ঘটনা ঘটার সম্ভাবনা, যেটা এখানে নাই, তারপর আমি বলছি যে এ ইন্টারসেকশন বি, এই ঘটনা ঘটার সম্ভাবনা হচ্ছে এর এই সংখ্যাটা, কমন সংখ্যাটা কতটুকু আছে, আর নাম্বার অফ এস। আর একটা বলবো যে নাম্বার প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, এটা এই অ্যাটলিস্ট একটি ঘটনা ঘটার সম্ভাবনা, এই এ অথবা বি যে কোনো একটি ঘটার সম্ভাবনা হচ্ছে নাম্বার অফ এ ইউনিয়ন বি ডিভাইডেড নাম্বার অফ এস। এটা আমরা শিখেছি আগে। তো এখন আমরা জানি কি জানি, সেটের সংখ্যা থেকে আমরা জানি নাম্বার অফ এস, নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এটা আমরা জানি। তো এখন আমি একটু মুছে দিই এটা, আমরা যদি এগুলো আমরা বর্জনশীল ঘটনা শিখেছি। এখন আমি একে নাম্বার অফ এজ দ্বারা আমি
নাম্বার অফ এস দ্বারা ভাগ করে দেব। নাম্বার অফ এ ইউনিয়ন বি ডিভাইডেড নাম্বার অফ এস ইকুয়াল টু নাম্বার অফ এ ডিভাইডেড নাম্বার অফ এস প্লাস নাম্বার অফ বি ডিভাইডেড নাম্বার অফ এস মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড নাম্বার অফ এস। এখন এটা মানে কি, এটা বললাম তো পি অফ এ ইউনিয়ন বি, এটা মানে পি অফ এ, এটা পি অফ বি, আর এটা পি অফ এ ইন্টারসেকশন বি। তো আমরা যেহেতু বলছি এ বি কি, এ এবং বি কি, এটা এটা বর্জনশীল ঘটনা, অতএব এদের ভিতরে কমন কিছু নাই, অতএব এটা এর সম্ভাবনা হচ্ছে জিরো, এর সম্ভাবনা হচ্ছে জিরো, অসম্ভব ঘটনা যেখানে নাই সেটা তো এটা হতেই পারে না। তাহলে এইখানে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু জিরো, এটা কারণ এই ঘটনা ঘটার সম্ভাবনা এ বি বর্জনশীল ঘটনা, অতএব এই ঘটনা এই দুটো একত্রে ঘটার সম্ভাবনা রেজাল্ট হচ্ছে শূন্য। তখন আমি কি করব, এটাকে লিখবো পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস এটা জিরো। অর্থাৎ অর্থাৎ আমার রেজাল্ট আসবে কি, আমার রেজাল্ট কি আসবে, পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি। এটাকে আমরা কি বলবো, এইভাবে বলি পি অফ এ অথবা অথবা বি ঘটনা ঘটার সম্ভাবনা, এ অথবা বি ঘটনা ঘটার সম্ভাবনা কি, পি অফ এ প্লাস পি অফ বি। কখন এ ও বি বর্জনশীল ঘটনা হলে, বর্জনশীল বলতে এদের ভিতরে কমন কিছু থাকবে না, এইরূপ ঘটনাকে আমরা বর্জনশীল ঘটনা বলবো। এবং বর্জনশীল ঘটনার যোগের সূত্র হচ্ছে পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি। এরপরে আমরা অবর্জনশীল ঘটনা নিয়ে আলোচনা করবো একটু। অবর্জনশীল ঘটনা, অবর্জনশীল ঘটনা সেটা কি, অবর্জনশীল ঘটনা, অবর্জনশীল ঘটনার সংজ্ঞা আমরা পড়েছিলাম কি, যে দুইটি ঘটনা এইরূপ হবে যাদের 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 ভিতরে কমন কিছু থাকবে, দুইটি ঘটনা এইরূপ হবে যাদের ভিতরে কমন ফ্যাক্টর থাকবে, তাদেরকে আমরা সেই এ ও বি ঘটনাকে আমরা অবর্জনশীল ঘটনা বলি। আমরা এক্সাম্পল দেখানো হয়েছিল একটা, তো এক্সাম্পলে কি দেখানো হয়েছিল, এ একটা ঘটনা, সেখানে 1 2 3 পেয়েছিলাম, লুডুর ছক্কার ক্ষেত্রে, লুডুর ছক্কা নিক্ষেপের ক্ষেত্রে আমরা এটা পেয়েছিলাম। আর বি একটি ঘটনা, এখানে 2 3 4 পেয়েছিলাম, এটা ওই লুডু ঘুটির ছক্কার ক্ষেত্রে। অর্থাৎ এর যৌগিক ঘটনা কি কি নির্দেশ করছিল, এটা যৌগিক ঘটনাটা বলা হয়েছিল যে একটা নির্দিষ্ট শর্তে, এটা ক্রমিক পূর্ণ সংখ্যা, ক্রমিক সংখ্যার সেট, এটাও একটা ক্রমিক সংখ্যার সেট। তো এখন এদের ভিতরে কমনটা কি, এ ইন্টারসেকশন বি, তাহলে এ ইন্টারসেকশন বি কত, 2 3, এটা হচ্ছে কমন। এখন আমি তাহলে বলতে পারি, খুব ইজিলি বলতে পারি, আর আমার এস কি ছিল, এস ছিল 1 2 3 4 5 6, এস ছিল, অর্থাৎ সেই ছক্কা নিক্ষেপ করার পরে এই যে নমুনা ক্ষেত্রে এইগুলো পেয়েছিলাম। এখন আমি বলবো যে এই নমুনা ক্ষেত্রের সংখ্যা কত, এখানে 6টা। এই নমুনা ক্ষেত্রের সংখ্যা কত, নাম্বার অফ এ, সরি এই এ ঘটনার সংখ্যা কয়টা, নাম্বার অফ এ সেটা কত 3, নাম্বার অফ বি এটা কত, এটা কত পেয়েছি, এটা পেয়েছি নাম্বার অফ 3, আর নাম্বার অফ এ ইন্টারসেকশন বি পেয়েছি কয়টা, সেটা কত, এখানে 2টা পেলাম, এটা 2টা পেলাম। এখন আমরা যেহেতু কমন আছে, অতএব আমরা জানি কি জানি, যে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তো নাম্বার অফ এ ইউনিয়ন বি, এখানে যদি নাম্বার অফ এস দ্বারা ভাগ করি, তাহলে নাম্বার অফ এ ডিভাইডেড কত, নাম্বার অফ এস প্লাস নাম্বার অফ বি ডিভাইডেড নাম্বার অফ এস মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড কত, নাম্বার অফ এস।
এটা যদি আমরা বলি তখন কিন্তু আমরা ইজিলি বলতে পারি এটা কি নাম্বার অফ এ ইউনিয়ন বি, আমরা যেটা আগে শিখেছি, তাই না? আবার নাম্বার অফ এ ঘটনা ঘটার সম্ভাবনা, এটা বি ঘটনা ঘটার সম্ভাবনা, আর মাইনাস এটা কমন একসাথে মানে এই দুটো ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা এখানে আছে। তাহলে এটাকে আমরা কি বলবো, যে পি অফ এ অথবা বি ইকুয়াল টু পি অফ এ প্লাস কত পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এটা কি অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে, অবর্জনশীল ঘটনা কিভাবে চিনব আমরা, যে দুইটা ঘটনার ভিতরে যদি কমন কিছু থাকে সেই দুটো ঘটনাকে আমরা অবর্জনশীল ঘটনা বলবো। আর অবর্জনশীল ঘটনার যোগের সূত্র, অবর্জনশীল ঘটনার যোগের সূত্র হচ্ছে পি অফ এ ইউনিয়ন পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস কমনটা বাদ দিতে হবে। আমার এ অথবা বি চাচ্ছি, অ্যাটলিস্ট একটি, এর মানে হচ্ছে এ অথবা বি মানে কমপক্ষে একটি ঘটনা ঘটার সম্ভাবনা। পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি, বা অ্যাটলিস্ট একটি ঘটনা ঘটার সম্ভাবনা। আমি কি লিখতে পারি পি অফ কমপক্ষে একটি ঘটনা ঘটার সম্ভাবনা ইকুয়াল টু এই যে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এটাই হচ্ছে আমাদের অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে যোগের সূত্র। তাহলে বর্জনশীল ঘটনার ক্ষেত্রে যোগের সূত্র আমরা কি জানি? বর্জনশীল ঘটনার ক্ষেত্রে যোগের সূত্র পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি। আর অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে এই যে বর্জনশীল ঘটনার ক্ষেত্রে যোগের সূত্র পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি অফ এ প্লাস কত পি অফ বি। আর অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে যোগের সূত্র কি? পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এটা হচ্ছে বর্জনশীল ঘটনার ক্ষেত্রে। একটা অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে আমরা এই দুটো সূত্র খুব আমাদের কাজে লাগবে। তো এই ঘটনাটা, এই যে অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে তোমাকে অবশ্যই মনে রাখতে হবে এটা এ ও বি অবর্জনশীল ও স্বাধীন। স্বাধীনটা আমরা পরে আলোচনা করবো। আমি এখানে একটু বলি, এই অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে বলে এ ও বি অবর্জনশীল ও স্বাধীন। অবর্জনশীল ও স্বাধীন আমরা এটা দেখাবো। এ ও বি অবর্জনশীল ও স্বাধীন এটা হতে পারে, কিন্তু এ ও বি বর্জনশীল ও স্বাধীন এটা একসাথে ঘটে না। কিন্তু অবর্জনশীল ও স্বাধীন দুটো ঘটনা একত্রে হতে পারে। কিন্তু বর্জনশীলের ক্ষেত্রে আমরা এ ও বি বর্জনশীল কিন্তু স্বাধীন কখনোই হবে না, এটা আমরা দেখাবো।